বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আবার ইদানিং দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে, এবং একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হয়তোবা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা আমাদের বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি বা জানতে পারছি সেটা হচ্ছে যে এই সরকারের ভেতরে একটি অংশ রয়েছে যারা চাচ্ছে যে যে কোনো ছলছুতায় নির্বাচনটাকে পিছিয়ে দিতে বা বানচাল করে দিতে, এবং দীর্ঘমেয়াদে এই সরকারটিকে ক্ষমতায় বসিয়ে রেখে নিজেদের হালুয়া রুটির বন্দোবস্ত করতে। তো এখন একদিকে তারেক রহমানের কাছে একটা কমিটমেন্ট করে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনূস যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আবার একদিকে ওই লক্ষ্যকে সামনে রেখেই এই প্রশাসনেরই কেউ কেউ মিডিয়াতে একটা ভাইব দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে সব প্রস্তুতি তারা সম্পন্ন করতে বলছেন। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভেতরে একটি অংশ তারা চায় না যে নির্বাচন অনুষ্ঠিত হোক। তো এই যে নির্বাচনকে নিয়ে নানামুখী তৎপরতা বা ষড়যন্ত্র যা কিছু আমরা দেখছি, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমরা তো নির্বাচন নিয়ে কথা বললেই আমরা ভাবি যে এই নির্বাচনের ক্রেডিটটা কে নিবে। নির্বাচনের মানে যখনই কোনো ভালো বিষয় নিয়ে আপনি উপস্থাপন করবেন, সেই উপস্থাপনের সাথেই আমরা আমাদের মধ্যে এটাও একটা ধরেন মানে একটা বিকৃত চরিত্রের মানসিকতা আমাদের রাজনীতির মধ্যে চলে আসছে। আমরা বেনিফিশিয়ারি কি হবে সেটা সাথে সাথে ভাবার চেষ্টা করি ইনস্ট্যান্ট। বাট আমরা ভাবার চিন্তা করি না যে নির্বাচন মানেই গণতন্ত্র, নির্বাচন মানেই একটা দেশকে একটা রেলের মধ্যে ওঠানো, যে রাস্তায় যাবে সে রাস্তাটাকে নির্বাচনের পথে। আমি আজকে নির্বাচিত হলাম না, কিংবা আজকে আমি এমপি হলাম না, আজকে আমি সরকার গঠন করলাম না, কিন্তু রেলে তো রেল ট্রেন এই যাত্রা তো শুরু হয়ে গেল। এবং এই যাত্রার আমরা একজন সারথি হিসেবে সাথী হিসেবে আমরা তো আগামী দিনের পথে যদি হাঁটা শুরু করি, আগামী দিনে আমি এমপি হতে পারবো কিংবা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা থাকতে পারবো। এই আগামীর কথা কেউ ভাবে না, ইনস্ট্যান্ট নগদ নারায়ণ চায়। এবং এই নগদ নারায়ণ চাইতে গিয়ে এইসব লোকগুলো কিছুই পায় না জীবনে। এবং পায় না, এজন্যই পায় না, তার কারণ হচ্ছে ওরা হারায়, ওরা দিক বিদিক হয়ে যায় এবং দেশটাকে বিভ্রান্ত হয়ে যায় এবং নষ্ট পথে পরিচালিত করে। এবং আমরা যেটা নির্বাচন নিয়ে অনেক অনেক আলোচনা আমরা করেই যাচ্ছি। আমরা নির্বাচন নিয়ে আলোচনাটা যত বেশি করবেন তত বেশি আমরা মনে হচ্ছে সরকারকে চাপে রাখতে পারবো। কিন্তু যত বেশি আলোচনাটি আমরা যদি চাপের মধ্যে ভাবটা দেখাই যে আমি নির্বাচিত হব বলেই আমি নির্বাচনটা চাই, সেই সেই ভাবনার জায়গাটাও আবার দৃষ্টি করি। আমার কাছে মনে হয় এটা আমার, এটা আমি চাই, এই জন্য চাই যাই যে আমি এটা পাবো। তা আমি চাইবো, কিন্তু চাওয়ার ধরনটা হবে আমার নির্বাচনের কথা, গণতন্ত্রকে নিশ্চিত করার কথা। এবং সেখানে যাতে কোনো ধরনের অপশক্তি কাজ করতে না পারে। অপশক্তি কারা? অপশক্তি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। অপশক্তি হচ্ছে ভারতের একটি নির্ধারিত এজেন্ট, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, জোর করে অন্যায় করে এই 16-17 বছর দেশটাকে অন্যায় রাজত্ব চালাচ্ছে। সেই রাজত্ব চালনাকারীর প্রধান ব্যক্তি শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন। এই অপশক্তি কারা? এই পুরো দলটি, যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম আর পরিচালিত হবে না। তার মানে এই অপশক্তিকে আপনাকে মাথায় রেখে নির্বাচনের কথাগুলো বলতে হবে। আর আপনি যদি নির্বাচনের কথা না বলেন, তাহলে অপশক্তিগুলোকে আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন যে অপশক্তিগুলো আরো ফেলে ফুপে মোটা হবে এবং আরো মোটা তাজা হয়ে তারা আপনাকে আরো বেশি এই এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আমাদেরকে এমন ভাবে সংক্রামিত করবে সমাজে, তাহলে আরো বেশি ক্ষতি হবে, আমাদের ড্যামেজ করে দিব সমাজটাকে, রাষ্ট্রটাকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্যই তো নির্বাচনটা। আমি যখনই আগাইতে চায় তখনও ভাবে কেউ ষড়যন্ত্র, পিছাতে চায় ষড়যন্ত্র। সরকারও আমি মনে করি একটা বেকায়দার মধ্যে থাকতে পারে, যে আরে ভাই কোন দিক যাব, যদি ডিসেম্বরে করি তাও বলে কোনো ষড়যন্ত্র কিনা, যদি জুনে করতে চাই তাও ষড়যন্ত্র কিনা। তাহলে সরকারের কি উচিত ছিল? সরকারের একটা রোড ম্যাপ শুরুতে আসার পর থেকেই, ভাই নির্বাচনটাই মূল জায়গা, নির্বাচনের জায়গা করা উচিত ছিল। যেহেতু করে নাই, বিভিন্ন সংস্কারের বিষয় যাচ্ছে, ঐক্যমত কমিশন তারা কাজ চালিয়ে যাচ্ছে, অনেকটাই ঐক্য ঐক্য হয়েছে, যে দুটি বিষয়ে আজকেও ঐক্য নিশ্চিত হলো, প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা কখন জারি করতে পারবে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করলো। আমি মনে করি আগামী দিনও তারা আরো অনেক ভালো ভালো বিষয় তারা নিশ্চিত করতে পারবে। এখন ডিসেম্বরে যেটি বলেছে শফিকুল আলম প্রেস সচিব বলেছে, যে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর সকল প্রধানদেরকে নিয়ে বসেছে, উপদেষ্টাদেরকে নিয়ে বসেছে এবং সকলকে প্রস্তুতি নিতে বলেছে যে ডিসেম্বরের মধ্যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পর্যায়ে চলে আসে যাতে মানুষ সবাই নির্বাচনের একটি আবহাওয়া খুঁজে পায়। এবং তারা আরো চেষ্টা করছে যে 18 থেকে 32 বছর বয়সের যারা প্রথম ভোটার, যারা ভোট দিতে পারে নাই জীবনে কখনোই, তাদের যাদের বয়স ধরেন 17 ছিল 17 বছর আগে, তাদের বয়স হয়েছে এখন 34 বছর, তখন 17 বছর বয়সে সে ভোট দিতে পারে নাই, কিংবা পরে যখন ভোটার হয়েছে তখনও তিনটি বার ভোট দেয় নাই,
ফলে এই 34-32 বছরের ছেলে পেলেগুলো 17 থেকে 35 বছরের এই এই এদের জন্য একটি আলাদা আলাদা বুথের ব্যবস্থা করা, এখানেও আমরা অনেক ষড়যন্ত্র ভাবতে পারি যে এটা কেন কেন করতে যাচ্ছে, এটা করলে কি হবে, এটা করলে তো তাহলে আর অন্য কোনো সমস্যা হয় কিনা, বা এটা তাদের তাদের দেখার বিষয় কিনা, কে এরা কোন দিকে যায়, এরা কোন পথে যাবে, বা এদেরকে নিয়ে স্বপ্ন দেখে একটা শ্রেণী, বুঝে না বুঝে সেটা কিনা। আর কেউ তো আরেকটি সংশোধন আসছে আপনাকে বলে রাখি, সেটা না ভোটের সংশোধনী আসছে, না ভোট দিতে পারবে। আপনি যদি বিএনপি কে পছন্দ না করেন, জামাতকে পছন্দ না করেন, এনসিপি কে কাউকে দেখতে না চান, না ভোট, তাহলে এমনটি কোনো ঘটনা, হ্যাঁ না ভোট ভালো, আমিও এই সেটিকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটি আমাদের সংস্কৃতির যে অবস্থা হয়েছে, আমরা তো ধরেন সবাই কি সবার মধ্যে একটা মনে করেন কাকে ঠেকাতে পারলেই আমরা বাঁচি, মানে আমরা পরের যাত্রা ভঙ্গ করি নিজের ক্ষতি করেও, নিজের নাক কেটে, এইটা কিন্তু একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। এই যে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে দেশের যাত্রায় নষ্ট হয় কিনা, সেখানে না ভোটের সংস্কৃতিটা আমাদেরকে আরো কোনো বিপর্যয়ের দিকে নিয়ে যায় কিনা সেটি ভাবতে হবে। এখন শঙ্কার কথা বললাম, স্বস্তির কথা বলি। স্বস্তিটা হচ্ছে যে নির্বাচন আসলে হতেই হবে, কারণ নির্বাচন হবে এজন্যই হবে কারণ এই সরকার নিজেরাই অনুধাবন করতে পারছে যে তারা আসলে টিকে থাকতে পারবে না। এটি যে বাস্তবতা। কেন বাস্তবতা আপনি যদি জিজ্ঞেস করেন, যে সে বাস্তবতা হচ্ছে, ধরেন বাংলাদেশের অর্থনীতির যে চাকাটা, সেই চাকাটা সচল রাখতে হলে আমাদের যে যে জায়গাগুলো দেখতে হয়, আমাদের রেমিটেন্স খাতটা দেখতে হচ্ছে, সেই রেমিটেন্সের অবস্থা, আমাদের জিডিপি কোন জায়গায় নেমে আসবে আগামী দিনে। আমরা যা শুনতে পাচ্ছি যে জিডিপি যদি নেমে আসতে আসতে 3.9 বা 4-এ নেমে আসে, তা দুর্ভিক্ষ হয়ে যাবে। আমরা যদি এই গার্মেন্টস এর যে ট্যারিফে আমরা দেখেন আমরা মাত্র দেন দরবার করেছি, বা ইউনুস সরকারকে আমরা বলছি অনেক অনেক স্ট্রং পাওয়ারফুল, বা আমেরিকার সাথে তার বোঝাপড়া খুব ভালো আমরা ভাবি, কিন্তু 37% থেকে মাত্র 2% কমাতে সক্ষম হয়েছে। যেখানে ধরেন ভিয়েতনাম, তারা কিন্তু 46 থেকে 26%, 20% কমিয়ে নিয়ে আসছে। এমনকি ভারতও তারা কিন্তু তাদের 26% থেকে তারা 20% দিয়ে চলে আসছে। তারা এমনিতে 26% তাদের তাদের 20% দিকে চলে আসবে শুনছি। এখন এখানে তাহলে কোন দিকে যাচ্ছে দেশ, দেশ যাবে। না, এটা এটা আসলে এভাবে কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছে নন বাঙালি, যে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি নরেন্দ্র মোদীকে তিনি রংপুরের হাড়িভাঙা আম পাঠাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে এই মানে তিনি নরেন্দ্র মোদীকে আম পাঠাচ্ছেন, নরেন্দ্র মোদীর দেশ, তারা তাদের উপরে যে আরোপিত শুল্ক সেটাকে একটা সিগনিফিকেন্ট হারে কমিয়ে ফেলতে পারছে। ওয়ারেজ আমাদের এই যে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে দফায় দফায় বৈঠক করলেন, বৈঠকের ফলাফল কিন্তু অশ্বডিম্ব, 35% শুল্কই বহাল থাকলো। তো তার মানে অনেকেই ধারণা করছেন যে এই খলিল তো তাহলে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, যে ইচ্ছাকৃতভাবে সে শুল্ক হ্রাস করতে কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই নরেন্দ্র মোদীর সরকার এ থেকে আলটিমেটলি বেনিফিশিয়ারি হতে যাচ্ছে, যে এখন বাংলাদেশের গার্মেন্টস পণ্য সেটা যুক্তরাষ্ট্র না নিয়ে তারা ভারতের গার্মেন্টস পণ্য নেবে, এবং ওই সুযোগটাই ভারতকে করে দেয়া হলো, এবং ভারতকে আম পাঠিয়ে তুষ্ট করা হচ্ছে। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে এই যে যাদেরকে আমরা বলি যে লেন্দুব দর্জি বা লেংটু সোলাইমান, এরা যদি আজকে এই ঘটনাটা, যদি তারেক রহমান বিএনপি ক্ষমতায় থেকে যদি এ ধরনের একটা ঘটনা ঘটতো, আপনি কল্পনা করে দেখেন যে লেংটু সোলেমানরা কতগুলো ভিডিও বানাতো বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে, এবং তাকে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট বলে গালাগালি করতো। কিন্তু এখন কিন্তু আমরা ওই আলোচনা দেখতে পাচ্ছি না, যে ডক্টর ইউনূস কেন নরেন্দ্র মোদীর সাথে এত দহরম মহরম, তাকে আম পাঠান কেন, আমাদের পণ্যের উপরে যে 35% যে শুল্ক এটা কমাতে ভূমিকা নিচ্ছেন না, তার মানে কি ভারত যাতে একটা ভালো সুবিধা পায় আমেরিকা থেকে, ওই ওই কারণেই কি এটা করা হলো? এই প্রশ্নও কিন্তু আসছে। তো এটা আপনি কিভাবে দেখছেন? না প্রশ্ন, আমরা তো ধরেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আমরা যেটা আমরা ভেবেছিলাম, আমাদের স্বপ্নের জায়গা ছিল যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশের ভেতরে নির্বাচনটা দেখবে, এবং বাংলাদেশের বাইরে যে বৈশ্বিক যে যোগাযোগগুলো রয়েছে, ডক্টর ইউনূস সাহেবের যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা আরো বেশি মাত্রায় আমাদের অবস্থানটাকে আরো উন্নীত করতে পারবো। এখন উনি উনার পেরেছেন কি ওনার ব্যর্থতা, সেটি ইভালুয়েশন করার এখনো সময় হয়নি। কারণ হচ্ছে গিয়ে কি, আমরা উনাকে ধরেন উনাকে তো বিশ্বের মানুষও কিন্তু অনুধাবন করে, উনি তো নির্বাচিত সরকার না, উনি একটি অনির্বাচিত ব্যক্তি, একটি অন্তর্বর্তীকালীন ব্যক্তি, যে ব্যক্তিটি অল্প সময়ের জন্য দেশে এসেছে। উনি তো বিনিয়োগের যে মহাসম্মেলন করেছেন, সেখানে বিনিয়োগের ব্যাপারে মানুষ যারা বিনিয়োগ করবে তাদের মধ্যে কিন্তু একটা 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 চালিত সরকারের মধ্যে তারা থাকতে চায়, যে চালিত সরকারের মধ্যে তারা তাদের স্বপ্ন বাণিজ্য সবকিছু চালিত করতে পারবে। অন্যথায় এখানে ডক্টর ইউনূস নিজেকে অনুধাবন করতে পারবে যে আসলে সেটা কতটুকু
কতটুকু যথেষ্ট। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকার আসলে নিজে থেকেই অনুধাবন করতে চেষ্টা করে যে আমাদের তো আসলে দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই আমাদের উচিত। কারণ হচ্ছে আমরা ডে বাই ডে যেভাবে যেটি ফেস করব, ধর এর পরের ফেসটি কি করবে আমি বলে রাখি আপনাকে, যদি সত্যিকার অর্থে ট্যারিফ 36 থেকে 37 থেকে 35 পর্যন্ত, এর নিচে 26 পর্যন্ত আনতে না পারে, ব্যর্থ হয়, চেষ্টা এখনো চালাচ্ছেন, তাহলে কি হবে বাংলাদেশে যে 50 লক্ষ যে শ্রমিক যে রয়েছে, এই 50 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি তো ইউএসএ আমরা আমরা রপ্তানি করি $8 বিলিয়ন তাদের তাদের সাথে আমাদের ট্রেড, ধরেন ইউএস এর সাথে। এইখানে ধরে নিলাম আমেরিকার কত অংশ, যে আমেরিকার সর্ববৃহৎ অন্যান্য আমাদের দেশে রয়েছে, ইউরোপের অন্যান্য দেশের সাথেও রয়েছে, কিন্তু আমেরিকার সাথে যে বৃহৎ অংশের 50 লক্ষ শ্রমিকের মধ্যে 10 লক্ষ শ্রমিক যদি এফেক্টেড হয়, ধরলাম 40 লক্ষ শ্রমিকের তাদের বাজারটা নিশ্চিত আছে, অন্য কোথাও বাজার হচ্ছে, 10 লক্ষ শ্রমিক যদি আমেরিকার কারণে বাজার অনিশ্চিত হয়, আপনি ভেবে দেখেন বাংলাদেশের অবস্থা কি অনিশ্চিত হয়। আপনি চিন্তা করে দেখেন এই শ্রমিকরা যখন এই জুলাই বিপ্লবে কিন্তু শ্রমিক আন্দোলন কিন্তু একটা সময় হচ্ছিল প্রথম দিকে মজুরি নিয়ে, নিম্নতম মজুরি নিয়ে, সেখানে কিন্তু 2 জন শ্রমিক নিহত হয়েছে, এবং শ্রমিকরা কিন্তু আন্দোলন করেছিল মাঠে, তখন তো তারাও নেমেছিল মাঠে। আমরা হয়তো শ্রমিকদের আন্দোলনগুলোকে, শ্রমিকদের অবস্থানগুলোকে আমরা খুব একটা বেশি ফুটিয়ে তুলি না, আমরা টক শোতে বিভিন্ন জায়গায় শ্রমিকদের বিষয়গুলো বেশি আনি না, গার্মেন্টস শ্রমিকদেরকে আমরা নিজেরাও খুব একটা আন্ডারমাইন করি, কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের রাজনীতি, গার্মেন্টস শ্রমিকদের ভাবনা, গার্মেন্টস শ্রমিকদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তার জায়গা আমাদের অনেক থাকা উচিত ছিল, আমরা নিজেরাও রাখি না। ফলে কি হবে, আমি যেটা ভয় পাই, এই 10 লক্ষ শ্রমিকের মধ্যে যে অসন্তোষ কাজ করবে, এই অসন্তোষ শ্রমিকগুলো রাস্তায় নামবে, এবং এই রাস্তায় নামবে, সে তারা কেন নামবে, তারা কিন্তু কোনো দলকে বসানোর জন্য নামবে না, কোনো দলকে নামানোর জন্য নামবে না, তারা তাদের পেটের ক্ষুধায় নামবে, তারা তাদের কষ্টে নামবে, বাড়ি ভাড়া দিতে পারবে না, না খেয়ে থাকার কারণে নামবে। এই বিভৎস অবস্থা আপনি ঠেকাবেন কিভাবে, সেটি ডক্টর ইউনূস সরকার অনুধাবন করার পথে আছে, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং সেটির জন্য আমরা যেটা ভাবি যে সেটা হচ্ছে আমাদের এমনি তো আমাদের ধরেন 3-4টা লেয়ারে আমরা গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করেছি। প্রথমে জিএসপি সুবিধা ছিল, তারপর জিএসপি সুবিধা বাতিল হলো, তারপরে এখন যে শুল্কটা ছিল সেই শুল্কের সাথে যুক্ত হচ্ছে আরো 35%। তো সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি খুবই ঘোলাটে। এখন আমি ইউএস ট্যারিফের কথা যদি বাদও দেই, বাংলাদেশের তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, বা আমরা যেভাবে কাদা ছোড়াছড়ি করছি, যে স্পেসটা আমরা তৃতীয় শক্তিকে বা নষ্ট শক্তিকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি কিন্তু আমাদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি করার কারণেই। এখন আমরা তাহলে কি কম্পিটিশন করব না? অবশ্যই কম্পিটিশন করব। আমাদের কম্পিটিশনটা থাকা উচিত ছিল প্রগতির পথে, আমাদের কম্পিটিশন থাকা ছিল উন্নয়নের পথে, যেখানে আমরা উন্নয়নের যাত্রা থাকবো। একজন আলোচক বলছিল যে সরকার খুবই সুবিধাজনক জায়গায় থেকে কাজ করতে চায়। কিভাবে? সরকার চায় যে সকল উন্নয়নের ক্রেডিট তারা নিবে, আর সকল অপকর্মের ডিসক্রেডিট তারা বিভিন্ন দলকে ভাগ করে দিবে। ওইটা কে করেছে? জামাত। ওইটা কে করেছে? বিএনপি। ওইটা কে করেছে? এনসিপি। এই ভাগ করে দিবে তারা, আর তারা নিজেরা সকল ক্রেডিট, সব উন্নয়নের ক্রেডিট তারা নিবে। এই সুবিধাজনক জায়গায় থেকে বাংলাদেশ শাসন করা যায় না। এই সুবিধাজনক জায়গায় থেকে বাংলাদেশ শাসন না করে বরঞ্চ এই যে সকল চক্র আমাদের জনগণের টাকা দিয়ে যারা এই বড় গাড়ি বহন নিয়ে ঘুরছে, এই গাড়ি বহন নিয়ে ঘোরা, এই প্রোটোকল পাওয়া, এই লোকদেরকে আমি বলতে চাই তারা সবচেয়ে মানে কি বলবো, ঘৃণিত বলবো না, একটা উজবুক শ্রেণীর একটা চক্র, যে শ্রেণীগুলো আসলে বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটা, মানুষের আবেগ বিবেক বা মানুষের প্রত্যাশার জায়গাগুলো তারা কখনো অনুধাবন করতে পারে না। তার পারে না, এই কারণেই পারে না কারণ তারা মানুষের সাথে মিলেমিশে চলা মানুষগুলো তারা না, তারা মানুষের সাথে মেশা কোনো জনগণের অংশ না, মানুষের সাথে রাজনীতি করার অংশ না। সবই ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে আমি তাদেরকে শুধু ব্লেম না করে আমি তাদেরকে বলতে চাই যে আসেন কাজে কাজ মিলিয়ে আমরা নির্বাচনের পথেটাই হাঁটি, যে পথটা আসলে মানে আসলে এত কষ্টের না করি, যে কষ্টের করলে কি হবে, যে বললাম না যে সমস্যাগুলো আসছে আগামী দিনে, সেই সমস্যাগুলো আরো উদ্ভূত হবে। আজকে মিটফোর্ডের ঘটনা আমাদেরকে কাঁদিয়েছে, আজকে আমরা তো আর বার কাঁদতে চাই না বারবার, আমাদের মনের মধ্যে এত কষ্ট আনতে চাই না, আমরা এই বিভৎসতা থেকে মুক্তি চাই। এই মুক্তির জন্য আসেন একটা সরকারকে আমরা নির্বাচিত করে দেই, এবং সেই সরকারকে সবাই মিলে আমরা চালানোর চেষ্টা করি। তাহলে কি হবে, তাহলে এই যে হ্যাঁ সরকার ডিসেম্বরের, আমার যেটা মনে হচ্ছে যে সরকার অনুধাবন করতে পারছে, আমি যে অনুধাবনটা করছি আমার মন বলে হয়তো তারা পারছে, যে কারণে তারা নির্বাচনের সঠিক পথেই হয়তো হাঁটবে। আর বাকিটা যদি হয় তাহলে
আমি আপনার সাথে একমত, এই সকল লোকগুলো ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছুই বুঝতে চায় না।